সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং তোমরা অনেকেই এই চ্যাপ্টারটাতে খুব সাফার করো। তাই ভাইয়া আজকে চেষ্টা করব খুব সহজে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার জন্য। দুটি পর্বে ভাগ করবো এই চ্যাপ্টারটাকে। প্রথম অংশে আমরা উদ্ভিদের বিভিন্ন উদ্দীপক যেগুলো আছে সেগুলো নিয়ে পড়ব এবং সাথে হচ্ছে আমাদের স্নায়ুকোষ নিউরন নিয়ে পড়ব আজকে প্রথম পর্বে। এরপরে বাকি আরেকটা পর্বে আমরা বাকি অংশটা পড়ব। ঠিক আছে, আমি মিনহাজ সুধীর ভাইয়া আছি আজকে অদম্য একাডেমির অনলাইন ক্লাসে। চ্যাপ্টারটার নাম কি? সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় ও নিঃসরণ। তাহলে আগে আমরা একটু আলাপ করে নেই যে সমন্বয় কাকে বলে। সমন্বয় হচ্ছে, মনে করো তোমার হাতের সামনে একটা মাছি আসছে। এখন তুমি যদি তোমার এই বাম হাতে একটা মাছি বসছে এসে বা মশা বসছে এসে, তো তুমি যদি এটা এখন এটা কিভাবে রেসপন্স করবে, এটাকে কিভাবে সাড়া দিবে এটার এটার এগেইনস্টে, তখন তুমি হয়তো বা হাত দিয়ে আরেকটা হাত দিয়ে সেই মশাটা মারার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই জিনিসটাকে কে নিয়ন্ত্রণ করলো? এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক, আমাদের স্নায়ু কোষগুলা। আমাদের হাতের মধ্যে নিউরন আছে, সেখান থেকে এক হাতের মধ্যে এসে মশা বসছে, সেজন্য আমরা সেখান থেকে সিগন্যাল গেছে মস্তিষ্কে, সেই মস্তিষ্কটা আরেকটা হাত থেকে সিগন্যাল দিছে, সেজন্য সেই সিগন্যালটা আর কারণে হাতটা কি করছে, এখানে মশাটা মারার জন্য গেল। এই যে হাতের মধ্যে এক হাত আর এক হাত এবং আমাদের মস্তিষ্কের মধ্যে যেই একটা ইন্টার কানেকশন, একটা এই কানেকশনটা, এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার ঘটনা হচ্ছে সমন্বয় করা। ঠিক আছে, যেরকম দেশের সরকার কি করে শিক্ষকরা যাতে নিয়মিত এসে ক্লাস নেন বা বিদ্যালয় স্থাপন করা, আবার শিক্ষার্থীরা যাতে এসে ক্লাস করে পরীক্ষা দেয়, পরীক্ষার সব কিছু হচ্ছে গিয়ে সরকার নিয়ন্ত্রণ করে, তাই না? তো আমরা আমাদের এরকম দেহের মধ্যেও কিছু সরকার আছে, কিছু আমাদের মস্তিষ্ক, আমাদের নিউরন, এগুলো হচ্ছে গিয়ে আমরা দেখবো, আজকে পড়বো এবং আমরা সমন্বয় জিনিসটাও আশা করি বুঝতে পারছো কিছু। এখন আসো, আমাদের এইখানে শুধু তো আর প্রাণীদের ব্যাপারটা ঘটে না, ঘটে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রেও। উদ্ভিদও বিভিন্নভাবে হচ্ছে গিয়ে তাদের শরীরের সমন্বয় এবং নিঃসরণ এই জিনিসগুলো ঘটে থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ বিভিন্ন হরমোনের সাপেক্ষে তারা কি করে, রেসপন্স করে, সাড়া দেয় উদ্দীপনায়। তো প্রাণীর মতো উদ্ভিদের দেহেও কি হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটে, উদ্ভিদের প্রজনন ঘটে, উদ্ভিদের বংশবিস্তার, তারপরে অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি হয়ে থাকে। তো এগুলার ক্ষেত্রে কি হয়, এই যে হরমোনগুলা গুরুত্বপূর্ণ, আমরা কিছু হরমোন নিয়ে পড়বো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসো, এদের সমন্বয় সাধনের জন্য কি করে আমাদের দেহের বিভিন্ন এবং প্রাণী দেহের ক্ষেত্রে যেটা ঘটে থাকে, প্রাণী দেহের, এখানে মূলত প্রাণীদের কথা আলোচনা করা হয়েছে, বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। পরিবেশের সঙ্গে কে সম্পর্ক রক্ষা করে? স্নায়ুতন্ত্র সম্পর্ক রক্ষা করে। তাহলে মূলত আমরা দেখলাম উদ্ভিদের বিভিন্ন হরমোন তাদের বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়, প্রাণীর ক্ষেত্রে তার আমাদের স্নায়ুতন্ত্র রয়েছে। তন্ত্র আবার কি, একটু যদি ভাইয়া ভেঙ্গে বলি, আমাদের এই বায়োলজির এই শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচয় থাকা খুব জরুরি। প্রথমত হলো, আমাদের দেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। অনেকগুলা কোষ মিলে যখন একটা কাজ করে, তখন আমরা সেগুলাকে বলবো টিস্যু। অনেকগুলা কোষ মিলে কি গঠিত হয়? টিস্যু গঠিত হয়। বা বাংলায় যেটাকে বলা হয় কলা, বাংলায় যেটাকে কি বলা হয়? কলা বলা হয়। তার মানে কোষ থেকে কি গঠিত হয়? কলা, বা ইংরেজিতে বলা হয় টিস্যু। সেই টিস্যু মিলে বা অনেক ধরনের টিস্যু মিলে, শুধু শুধু এক ধরনের না, অনেক ধরনের টিস্যু মিলে মনে করে একটা অঙ্গ তৈরি হয়। যেমন ধরো হাতের মধ্যে কি শুধু ত্বক ত্বক এক ধরনের টিস্যু, হাড় আরেক ধরনের টিস্যু, পেশি আরেক ধরনের টিস্যু, রক্ত আরেক ধরনের টিস্যু। বিভিন্ন ধরনের টিস্যু মিলে একটা হাত তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের টিস্যু মিলে হয়তো আমাদের কি তৈরি হয়েছে, হৃৎপিণ্ডটা তৈরি হয়েছে। ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে তো হচ্ছে গিয়ে রক্তনালিকা আছে, কৈশিক জালিকা আছে, অনেক, তারপরে অনেক জিনিস আছে, তাই হৃৎপেশি আছে, তাই না?
সেটা হচ্ছে গিয়ে স্পন্দিত হচ্ছে প্রতি মুহূর্তে, বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হয়। অনেক ধরনের কোষ মিলে বা এক ধরনের কোষ মিলে যখন এক ধরনের কাজ করে, একটা কাজ করে, তখন সেটাকে কোষ বলে, আবার টিস্যু বলে। এবং অনেক ধরনের টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে, তখন সেটাকে বলা হয় একটা অঙ্গ গঠিত হয়। কি গঠিত হয়? অঙ্গ। অনেকগুলা অঙ্গ মিলে গঠিত হয় তন্ত্র। অনেকগুলা অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র গঠিত হয়। যেমন আমরা বলতে পারি আমাদের মুখ, খাদ্যনালী, পরিপাক, অন্ত্র, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এরপরে আরো বিভিন্ন সাথে হচ্ছে আমাদের লিভার, অগ্নাশয়, অনেক কিছু মিলে কি তৈরি হয়? একটা এরপরে হচ্ছে গিয়ে মূত্রতলি, এছাড়া আমাদের হচ্ছে গিয়ে মল ত্যাগ, মল যেই ত্যাগের রাস্তা, এগুলো হচ্ছে গিয়ে সব কিছু মিলে তৈরি হয় কি? পরিপাকতন্ত্র। সবকিছু মিলে কি তৈরি হয়? পরিপাকতন্ত্র একদম আমাদের মুখ থেকে শুরু হয়ে আমাদের পাকস্থলী হয়, সবগুলা অনেকগুলা অঙ্গ। মুখ একটা অঙ্গ, জিহ্বা আর একটা অঙ্গ, খাদ্যনালী আর একটা অঙ্গ, আমাদের পাকস্থলী আর একটা অঙ্গ, আর সেই সবগুলা মিলে কি হইতেছে? একটা তন্ত্র গঠিত হয়েছে। সেই তন্ত্রের কাজ হলো খাবারটাকে পরিপাক করা, সেজন্য সেটাকে বলা হয় পরিপাকতন্ত্র। ঠিক একই রকম ভাবে আমাদের স্নায়ুতন্ত্র আছে। স্নায়ুর মধ্যে অনেক ধরনের স্নায়ু কোষ আছে, আমাদের মস্তিষ্ক আছে, আমাদের মেরুরজ্জু আছে, অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? অনেক ধরনের মানে সেখানে তো কোষ হচ্ছে একটা কি, স্নায়ু কোষ যেটা আছে, স্নায়ু কোষটা একটা কোষ। তো অনেক ধরনের অঙ্গ, কোষ, সব কিছু মিলে একটা তন্ত্র গঠিত হয়, যেই তন্ত্রের কাজ হলো আমাদের শরীরের মধ্যে সমন্বয় রক্ষা করা। এক জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে সেটা মস্তিষ্কের মাধ্যমে অন্য অংশকে জানিয়ে দেওয়া, সেটাতে একটা রেসপন্স করা, সাড়া দেওয়া, এটা হচ্ছে কি স্নায়ুতন্ত্রের কাজ। তাহলে আসো আমরা আজকে শিখলাম কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয়। এরকম একটা তন্ত্র হলো স্নায়ুতন্ত্র, যে স্নায়ুতন্ত্রের কাজ হলো বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন। বিভিন্ন অঙ্গের মধ্যে কি করা? সংযোগ সাধন করা। এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, সংযোগ করা, সমন্বয় সাধন করা, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা। এই তিনটা কাজ হলো স্নায়ুতন্ত্রের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন স্নায়ুতন্ত্র কি সেটা বুঝতে পারছেন। স্নায়ুতন্ত্রের কাজ যে তিনটা: দেহের অঙ্গগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা, সমন্বয় সাধন করা এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা। এই তিনটা কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে প্রাণীর দেহের আমরা সমন্বয়টা তো পড়লাম, তাহলে উদ্ভিদের দেহেরও তো এরকম সমন্বয়ের প্রয়োজন আছে। কারণ একটা উদ্ভিদ তো প্রথমে কি থাকে? বীজ থাকে। বীজ থেকে সেটা অঙ্কুরিত হতে হয়, অঙ্কুরিত হয়ে সেটা একটা চারা গাছ হয়, চারা গাছ থেকে সেটা বড় হয়, বড় হয়ে আবার ফুল ধরে, ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়। ঠিক আছে, তার মানে তারপর সেই বীজ থেকে আরেকটা কি হয়? আরেকটা গাছ হয়, বংশ বিস্তার হয়। তার মানে একটা উদ্ভিদের জীবনে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। সেই সমন্বয়ের জন্য কিংবা এগুলাকে প্রভাবিত করার জন্য বিভিন্ন হরমোন কাজ করে। আমরা সেগুলা নিয়ে এখন পড়বো। আসো, তো উদ্ভিদের জীবন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যায়। তো এই শৃঙ্খলার মধ্যে কি কি আছে? অঙ্কুর উদ্গম আছে, পুষ্পায়ন আছে। পুষ্পায়ন মানে ফুল যে ফুটে সেটাকে পুষ্পায়ন বলে। সেখান থেকে ফল সৃষ্টি আছে, বার্ধক্য প্রাপ্তি আছে, সুপ্তাবস্থা আছে। ঠিক আছে, তো এছাড়াও আর কি কি আছে? এই যে সুশৃঙ্খল নিয়মগুলা মেনে চলে, এগুলার এই কাজের মধ্যে আবার বিভিন্ন প্রভাবও কাজ করে, কখনো বিভিন্ন আবহাওয়া, পরিবেশ, সেগুলা কাজ করে। ঠিক আছে, তো তার মানে তাদের জীবনের বিভিন্ন পর্যায়ের মধ্যে বাহিরের যেরকম পরিবেশ তার প্রভাব রাখে, তার কিছু অভ্যন্তরীণ হরমোনও প্রভাব রাখে। অভ্যন্তরীণ সেই হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা তার এই যে বৃদ্ধি, বড় হওয়া, সুপ্তাবস্থা, তারপর বার্ধক্য, বার্ধক্য মানে কি? বুড়ো হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই জিনিসগুলোতে প্রভাব রাখে। ঠিক আছে, উৎপাদিত তার দেহের মধ্যে, উদ্ভিদের দেহে উৎপাদিত জৈব রাসায়নিক পদার্থেরও প্রভাব থাকে। এখন আমরা আজ এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই জৈব রাসায়নিক পদার্থ অর্থাৎ হরমোনগুলা সম্পর্কে জানা এবং এই হরমোনগুলা কি কাজ করে উদ্ভিদের দেহে সেটা সম্পর্কে জানা। তাহলে আসো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে অংশে আমরা ঢুকবো। তো কি কি হরমোন আছে সেগুলোকে একটু জেনে নেই। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে বলা হয় ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। তো উদ্ভিদের মধ্যে মানে কি কি হরমোন পাওয়া যায়? ঠিক আছে, উদ্ভিদের মধ্যে হরমোন পাওয়া যায় অক্সিন,
অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। এছাড়াও আরও পড়ব আমরা বিভিন্ন অ্যাসিটিক অ্যাসিড, তারপরে ইথিলিন, অ্যাপসাইটিক অ্যাসিড, এগুলো আমরা পড়ব। ঠিক আছে? তো উদ্ভিদের আর ফাইটো হরমোন মানে কি? ফাইটো হরমোন মানে যেগুলো তাদের বৃদ্ধি হতে অর্থাৎ বড় হতে সাহায্য করে সেগুলোকে ফাইটো হরমোন বলা হয়। এখন আসো এখানে সংক্ষেপে কিছু এছাড়াও আরো কিছু হরমোনের কাজ বলে দেওয়া আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হরমোন হলো পাতার ফ্লুরিজেন হরমোন। পাতার কোন হরমোন? ফ্লুরিজেন হরমোন। ফ্লুরিজেন নামক হরমোনটা কোথায় উৎপন্ন হয়? পাতার মধ্যে উৎপন্ন হয় এবং এটা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। কি করে? পত্রমুকুল। পত্রমুকুল মানে কি আগে বলো তো? আচ্ছা, কখনো কি এই যে পত্র মানে হচ্ছে পাতা, সহজ হিসাব। পাতা একদম কুড়ি অবস্থায় যেটা থাকে, একদম ছোট অবস্থায় যেটা থাকে সেটাকে বলা হয় পত্রমুকুল। সেটাকে কি বলা হয়? পত্রমুকুল। এখন যখন ফল সৃষ্টি হয়, যেমন আম গাছের মধ্যে যদি আমরা ধরি, আম গাছের পাতার মধ্যে নতুন একদম ছোট কুড়ি দেখবা একটা আসছে, সেটা থেকে পরবর্তীতে পাতা হওয়ার কথা। তো ফ্লুরিজেন কি করে? যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে এটা হইতে পারে, অন্য উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে। আমরা যে কোনো একটা র্যান্ডম উদ্ভিদের কথা চিন্তা করি। ফ্লুরিজেন কোথায় উৎপন্ন হয়? প্রথমে ফ্লুরিজেন পাতায় উৎপন্ন হয়, এক নাম্বার। পাতায় উৎপন্ন হয়ে কোথায় যায়? সেটা যায় পত্রমূলে। পত্রমূলে। তো পত্রমূলে গিয়ে কি কাজ করে? পত্রমূলে গিয়ে কাজ করে। আচ্ছা একটু দেখি আমরা। এই মনে করে একটা এই হচ্ছে গিয়ে একটা পাতা, মনে করে এটা একটা পাতা। তো পাতার মধ্যে ফ্লুরিজেন উৎপন্ন হয়েছে। তো ফ্লুরিজেন উৎপন্ন হয়ে কোথায় গেছে? পত্রমূলে গেছে। উৎপন্ন হয়ে পত্রমূলে গেছে। তার কাজ কি? মনে করো এইখান থেকে ছোট একটা মুকুল বের হয়েছে। এই মুকুলটা মূলত পত্রমুকুল ছিল, মানে বড় হয়ে সে পাতা হবে আবার। কিন্তু এই ফ্লুরিজেন গিয়ে কি কাজ করবে? এই যে পাতা যেটা হওয়ার কথা ছিল পত্রমুকুল, সেটাকে পুষ্পমুকুলে পরিণত করে। পুষ্পমুকুল মানে কি? পুষ্প মানে ফুল, তার মানে ফুলের মুকুলে পরিণত করে। তার মানে এখন এটা কি হবে? এখন এটা পত্রমুকুল থেকে কিসে পরিণত হয়ে গেছে? পত্রমুকুল ছিল, পত্রমুকুল মানে পাতা হওয়ার কথা ছিল, আর হইছে কি? সেখান থেকে হয়ে গেছে পুষ্পমুকুল। তার মানে পুষ্পমুকুল মানে কি? পুষ্পমুকুল মানে হলো এখন এটা ফুল হবে, বড় হয়ে এটা কি হবে? ফুল হবে। তার মানে আমরা একদম প্রথম যেই গুরুত্বপূর্ণ হরমোন এবং হরমোনের একদম বিস্তারিত কাজ, আর কিছু জানা লাগবে না। ফ্লুরিজেন সম্পর্কে এতটুকু পর্যন্ত জানলেই যথেষ্ট। এটা কি শিখলাম আমরা? ফ্লুরিজেন। ফ্লুরিজেন কোথায় উৎপন্ন হয়? ফ্লুরিজেন পাতায় উৎপন্ন হয়। কোথায় যায়? পত্রমুকুলে যায়। গিয়ে কি কাজ করে? যেইটা হওয়ার কথা ছিল পাতা, সেটাকে বানায় ফুল। ঠিক আছে? এটা হলো গিয়ে ফ্লুরিজিনের কাজ। তার মানে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করে। ঠিক আছে? তাহলে আসো এখন আমরা ফ্লুরিজেন একটা হরমোন, হরমোনের কাজ শিখলাম। এখন একে একে আমরা বাকি হরমোনগুলোর কাজ শিখবো। জিববেরেলিন, ইথিলিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এগুলার কাজ আমরা শিখবো। আসো। তো একটা গুরুত্বপূর্ণ আমরা শুরু করার আগে শিখে ফেলি। পাঁচটা আমরা হরমোনের মধ্যে তিনটা দেখব যেগুলা বাড়তে সাহায্য করে। তিনটা হরমোন কি করতে? বাড়তে সাহায্য করে। আর তিনটা হরমোন বাড়তে অর্থাৎ বৃদ্ধিকে বাধা দেয়। তিনটা হরমোন বৃদ্ধি হতে, বৃদ্ধি মানে তো বাড়া, বড় হতে সাহায্য করে। আর তিনটা হচ্ছে বড় হতে, দুইটা বড় হতে বাধা দেয়। কোন তিনটা আগে দেখি বড় হতে সাহায্য করে বা বৃদ্ধিতে সাহায্য করে? তাহলে যেই তিনটা বৃদ্ধিতে সাহায্য করে এদের নাম হলো অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন। অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এই তিনটা কিসের কাজ করে? বৃদ্ধিতে সহায়ক হয়। আর দুইটা আছে যেটা বৃদ্ধিতে বাধা দেয়, এগুলোর নাম হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। এগুলা কি কি? অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন। অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন, এটা লিখে দেই। অ্যাবসাইসিক অ্যাসিড, অ্যাবসাইসিক অ্যাসিড, এইটা মনে রাখা খুব জরুরি। অ্যাবসাইসিক অ্যাসিড আর কি? আর ইথিলিন, এই দুইটা বাধা দেয়।
তাহলে বাকিগুলা তো বাধা সাহায্য করবে কে কে? অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন, এই দুইটা কি করবে? সাহায্য করবে। ঠিক আছে, তাহলে 5টার মধ্যে আমরা আলাদা করে ফেললাম, এই দুইটা বাধা দিবে আর অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন, আর সাহায্য করবে কি? অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন। তাহলে আসো আরো বিস্তারিত আমরা যখন পড়বো তখন আমাদের কি হবে? সহজে আমরা মনে রাখতে পারবো। এখন আসো প্রথমেই পড়বো অক্সিন নিয়ে। অক্সিন কে আবিষ্কার করছেন সেটার নামটা মনে রাখা জরুরি, সেটা হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন, চার্লস ডারউইন কি আবিষ্কার করছেন? এই অক্সিনটা আবিষ্কার করছেন। ঠিক আছে, তো তিনি দেখলেন যে কোনো একটা গাছের মুকুল যখন আলোর মধ্যে রাখা হয়, কিসের মধ্যে? আলোর মধ্যে রাখা হয়, তখন আলো তির্যকভাবে যখন একদিকে লাগে ওই মুকুলটা ওই দিকে চলে যায়। ওই মুকুলটা কিভাবে কোন দিকে চলে যায়? মনে করো তুমি জানালার একটা ছবি এঁকে দেখায় ভাইয়া, যদি এই জিনিসটা ছবি খুব জরুরি। এইখানে মনে করে একটা জানালার পাশে টব রাখছো, জানালার পাশে কি রাখছো? টবে ছোট একটা ফুলের গাছ রাখছো। কিসে রাখছো? ফুলের গাছ রাখছো। এইখানে একটা ফুলের গাছ। আচ্ছা, তো জানালা মনে করো ডান পাশে, জানালা কোন দিকে? ডান পাশে, এইটা জানালা। তো জানালার দিকে দেখবা, জানালার দিকে তো আলো আসবে না, এটা হচ্ছে গিয়ে জানালা ওর জন্য আলোর উৎস। জানালা কি? ওর জন্য আলোর উৎস। এই জিনিসটা বুঝলে অক্সিন বোঝা একদম সহজ, অক্সিনকে ব্যাখ্যা করা একদম সহজ। এবং ডারউইন কি এইভাবেই আবিষ্কার করছেন জিনিসটা, যে দেখা যাবে আমাদের এই গাছের ডালগুলা কিংবা পাতাগুলা ওই জানালার দিকেই বড় হইতেছে, জানালার দিকেই বেশি বাড়তেছে, ওই দিকে ঝুঁকে যাচ্ছে, ওই দিকে কি হচ্ছে? ঝুঁকে যাচ্ছে। মনে হচ্ছে যেন জানালা দিয়ে বের হয়ে যাবে, মনে হচ্ছে কি হবে? জানালার দিকে বের হয়ে যাবে। তার মানে এখানে মূলত গাছটা আলোর উৎসর দিকে যাচ্ছে। আলোর উৎস কোন দিকে? আলোটা আসতেছে জানালার দিকে, সেজন্য জানালার দিকে যাচ্ছে। এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় অক্সিনের প্রভাবে। কিসের প্রভাবে? অক্সিনের প্রভাবে। এইটা এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা এখন মূল জিনিসটা যেহেতু বুঝে গেছি, এখন আসো আমরা মূল পড়ায় যাই। তো এটা আবিষ্কার করছেন চার্লস ডারউইন। তিনি উদ্ভিদের তৃণমুকুলাবরণীর উপর। তৃণমুকুলাবরণী, মুকুল মানে কি? আমরা জানি যে প্রথমে যেটা ছোট যেটা বের হয় সেটা হতে পারে পত্র মুকুল, হতে পারে পুষ্প মুকুল, যেটাই হোক। তো মুকুল আবরণী, আবরণ মানে কি? উপরে যে কাভারটা আছে সেটা হচ্ছে আবরণী। তৃণ কি? তৃণ মানে একদম ছোট, তৃণ মানে কি? একদম ছোট। তার মানে তৃণমুকুলাবরণী মানে কি? তৃণমুকুলা একদম ছোট একটা মুকুল বা কুড়ি, সেটার উপর যে আবরণ আছে, এটা প্রথমে তো দেখো যে সবকিছুর উপরই একটা আবরণ থাকে। ছোট অবস্থায় বীজের উপর যেরকম অঙ্কুরিত হওয়ার আগে একটা আবরণ থাকে, সবকিছু মুকুলের উপরে একটা আবরণ থাকে। তো এই আবরণটার উপর যখন আলো পড়বে, সে আলোর দিকে বেঁকে যাবে। আলোর দিকে কি হয়ে যাবে? বেঁকে যাবে। আলোর উৎসর দিকে সে বৃদ্ধি লাভ করবে। এইটাই হচ্ছে গিয়ে তিনি লক্ষ্য করছিলেন। তো প্রকৃতপক্ষে তৃণমুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন মানে অক্সিন। বৃদ্ধি সহায়ক, আমরা পরে আসছিলাম না যে অক্সিন কি? বৃদ্ধি সহায়ক। তার মানে তার আলোর দিকে বৃদ্ধিতে সে সাহায্য করে, আলোর দিকে বৃদ্ধিতে তৃণমুকুলাবরণীকে সাহায্য করে। কে সাহায্য করে? অক্সিন। এতটুকু পর্যন্ত মনে রাখলেই তোমাদের যথেষ্ট। তাহলে এই অক্সিনটা যেহেতু আবিষ্কার হয়ে গেছে, তাহলে বাস্তবে তো এমনিতেই প্রকৃতিতে থাকে অক্সিন থাকে, তাহলে এই অক্সিন ব্যবহার করে আমরা কৃত্রিমভাবেও কিছু ঘটাতে পারি। কৃত্রিমভাবেও কি করতে পারি? কিছু ঘটাতে পারি। কি ঘটাতে পারি? সেটা হলো অক্সিন প্রয়োগ করে শাখা কলমে মূল গজায়। শাখা কলমে কি গজায়? মূল গজায়। শাখা কলম কি ভাইয়া? মনে করো তোমাদের সব কিছু আমরা একদম ভেঙে ভেঙে, প্রয়োজনে আমরা একাধিক ক্লাসে এটা পড়বো। এইটা হচ্ছে একটা গাছের শাখা, ঠিক আছে? এইদিকে হচ্ছে গিয়ে গাছ আছে, এইদিকে গাছ আছে, আর এইটা গাছের একটা ডাল। তো এই ডালের মধ্যে আমি কলম করলাম। এই ডালের মধ্যে আমি কি করলাম? এই ডালের মধ্যে আমি কিছু মাটি, গোবর এগুলা দিয়ে
আলাদা করে একটু কেটে এই জায়গায় লাগিয়ে দিলাম, যাতে এই জায়গার মধ্যে একটু মূল গজায়। মূল গজালে যাতে এই ডালটা কেটে নিয়ে যদি আমি আবার মাটিতে লাগাই তাহলে নতুন একটা চারা হবে। এই অংশটাকে আমি কেটে নিয়ে কি করব, আবার এই জায়গায় লাগাবো। লাগালে এই জায়গায় যদি মূল গজায় তাহলে আমি কি করতে পারবো, মূল গজালে এইখানে যদি মূল গজায় তাহলে এটা আমি কি করতে পারবো, আমি এটা গাছ নিয়ে লাগাইতে পারবো। গাছ নিয়ে নতুন একটা গাছ হবে, নতুন একটা কি হবে, গাছ হবে। তাহলে আমার এই যে শাখা কলমের মধ্যে মূল গজাবে, এই মূল গজানোর জন্য যদি আমি একটু অক্সিন প্রয়োগ করি তাহলে দ্রুত মূল গজিয়ে যাবে। অক্সিন প্রয়োগ করলে কি হবে, দ্রুত মূল গজাবে। তার মানে অক্সিনের, এমনিতে তো জানি যে তৃণমুকুল আবরণীর আলোর উৎসর দিকে যে বেঁকে যাচ্ছে এটা অক্সিনের কারণে বেঁকে যাচ্ছে, এটা তো জানলাম। তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, মানে আমরা নিয়ে এটাকে কিভাবে ইউজ করতে পারি, ইউজটা হবে এরকম যে আমরা শাখা কলমের মধ্যে মূল গজানোর জন্য অক্সিন ব্যবহার করতে পারি। আর কি হতে পারে, আর হচ্ছে অকালে ঝরে পড়া। অকালে ঝরে পড়া মানে হচ্ছে এই যে একটু বুড়ো হয়ে যাওয়া বা গাছটা একটু নেতিয়ে পড়া, এই জিনিসটাকে রোধ করার জন্য অক্সিন ব্যবহার করা হয়। তার মানে ফলের অকালে ঝরে পড়া, ফলটা যখন হচ্ছে একটু শুকিয়ে যায় বা নেতিয়ে পড়ে বুড়িয়ে যায় তখন আস্তে আস্তে কি হয়ে যায়, আমরা বলি ফুটো হয়ে গেছে, মানে এটা তখন ঝরে পড়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে, মানে ঝরে মানে ওই তুফানে পড়বে ব্যাপারটা এরকম না, এমনিতে বাতাস দিলেই তখন সেটা ডাল থেকে পড়ে যাবে। তো ফলটা যদি কাঁচা অবস্থায় বা এরকম ফুটা অবস্থায় যদি পড়ে যায় তাহলে সেটা তো আমরা না খেতে পারবো না বিক্রি করতে পারবো। সেজন্য ফলের এই ঝরে পড়া রোধ করবে কে, অক্সিন দিলে ফলের ঝরা পড়া রোধ হয়ে যায়। তাহলে অক্সিন থেকে আমরা দুইটা কাজ করি, এটা হলো ফলের ঝরে পড়া রোধ করি, আর একটা হলো শাখা কলমে মূল গজায়। এখন আসো জিববেরেলিন। জিববেরেলিন কোথায় কাজ করে, তিনটা জায়গা। একটা হলো চারা গাছ, এটা কি চারা গাছ। আর চারা গাছের কোন জায়গায়, চারা গাছের যেই অংশটা বাড়ে, চারা গাছের মূলত সব দিকেই বাড়ে। তো এই যে চারা গাছটা বড় হবে তখন সেখানে বড় হওয়ার জন্য আমরা পড়ছিলাম অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এই তিনটা বড় হতে সাহায্য করে। এখন দেখলাম যে জিববেরেলিন চারা গাছের বড় হতে সাহায্য করে। বীজপত্র, বীজপত্র মূলত কি, একটা বীজ থেকে যেই পাতা দুইটা বের হয় সেটা হচ্ছে বীজপত্র। তো বীজপত্রে বড় হতে সাহায্য করে। আর কোথায় সাহায্য করে, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, পত্র মানে পাতা, পাতা যেদিকে বড় হয় সেদিকে জিববেরেলিন কাজ করে। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলা বড় হয়। পর্বমধ্য আবার কি ভাইয়া, এক এক সময় এক একটা ঘটনা আসতেছে। এই যে মনে করো একটা পর্ব, আর এইখানে এই যে একটা ডালের মধ্যে দেখো মাঝখানে একটু কিসের মতো, গিটের মতো আছে, মনে হচ্ছে যেন দুইটা ডাল এই জায়গায় এসে জোড়া লাগছে। ঠিক আছে, তো এইটার মাঝখানের যেই অংশটা আছে, ঠিক আছে, এই অংশটাকে আমরা বলতেছি, এইখানে মনে করো একটা ডাল আছে, আমরা হলুদ কালার দিয়ে দেখি। তাহলে মনে করো এই একটা ডাল, এইখানে মনে হবে যেন একটু বড় হয়ে এইখানে আরেকটা ডাল এসে জোড়া লাগছে। আর এই মাঝখানেরটা হলো গিয়ে পর্বমধ্য, মাঝখানেরটা কি আছে, পর্বমধ্য। এই মাঝখানের জায়গাটা বড় হতে হবে, বড় না হলে তো ডালটা বড় হবে না। এই পর্বমধ্য বড় হতে সাহায্য করে কে, জিববেরেলিন। এখন আসো আমরা এই কোনো খাটো উদ্ভিদে যদি এই জিববেরেলিন প্রয়োগ করা হয়, গাছটা কিছু কিছু গাছ না খাটো, তাহলে যে তখন তার পর্বমধ্যগুলা লম্বা হবে। পর্বমধ্যগুলা যদি লম্বা হয় তাহলে গাছটা লম্বা হয়ে যাবে। তার মানে খাটো গাছে কি প্রয়োগ করলে সেটা লম্বা হয়, জিববেরেলিন প্রয়োগ করলে সেটা লম্বা হয়। আরেকটা কাজ আছে, সেটা হলো বীজের সুপ্ত অবস্থা। বীজের সুপ্ত অবস্থা আমরা পড়ছিলাম চারা গাছ বড় হইতে সে সাহায্য করে, বীজপত্র বড় হইতে সাহায্য করে, আর পত্রের বর্ধিষ্ণু মানে বড় যেই অঞ্চলটা বাড়তেছে সেইখানে সে সাহায্য করে। এরপরে এসে দেখলাম আমরা কৃত্রিমভাবে কিভাবে কাজে লাগাতে পারি, কারণ আমরা জানি সে পর্বমধ্যগুলা বড় করে, তাহলে আমরা একটা খাটো গাছে যদি জিববেরেলিন প্রয়োগ করি গাছটা লম্বা হবে। আরেকটা কাজ করবে, সেটা কি, মনে করে একটা বীজ লাগানো হয়েছে কিন্তু বীজটা ফুটতেছে না, বীজটা থেকে চারা গাছ হইতেছে না, বীজটা থেকে কি হইতেছে না, চারা অবস্থা, চারা হইতেছে না। তো বীজটা থেকে চারা না হওয়া অবস্থাটাকে বলা হয় বীজের সুপ্তাবস্থা। বীজের সুপ্তাবস্থা যদি আমরা জিববেরেলিন সেখানে প্রয়োগ করি তাহলে সেই সুপ্তাবস্থাটা কেটে তাড়াতাড়ি কি হয়ে যাবে, চারাতে পরিণত হবে, বীজ থেকে তাড়াতাড়ি চারাতে পরিণত হয়ে যাবে। এই জায়গায় বীজের সুপ্তাবস্থা কাটাতে কে সাহায্য করে, জিববেরেলিন সাহায্য করে।
লাইন মাত্র 4-5টা, কিন্তু এক একটা শব্দই যে অনেকের কাছে কনফিউজিং। পত্র মুকুল, তৃণ মুকুল আবরণী, মানে এই জিনিসগুলাকে তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য ভাই একদম ব্যঙ্গে 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 তো লম্বা করে পড়ালাম, ঠিক আছে? তাহলে এখন আসো আমরা অক্সিন পড়লাম, জিব্বেরেলিন পড়লাম, এরপরে কি আছে? এরপরে আছে ইথিলিন। তো ইথিলিন কি কাজ করে? ইথিলিন মূলত একটা গ্যাসীয় পদার্থ। ইথিলিন একটা কি গ্যাসীয় পদার্থ। এটা ফল পাকাতে সাহায্য করে। কি করে? ফল পাকাতে সাহায্য করে। কলার মধ্যে ইথিলিন দেওয়া হয় কলা পাকানোর জন্য। এটা অনেকেই শুনে থাকতে পারো যে কাঁচা কলার মধ্যে বিভিন্ন কাঁচা আমের মধ্যে ইথিলিন প্রয়োগ করে আম পাকানো হয়, ঠিক আছে? তো অনেক সময় এই অতিরিক্ত ইথিলিন আমাদের জন্য শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়, ঠিক আছে? তাহলে আসো আমরা ইথিলিন সম্পর্কে আরো একটু বিস্তারিত জানি। প্রথমত দুইটা শব্দ জানতে হবে, এটা একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় হরমোন, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এটা ফল পাকাতে সাহায্য করে। গ্যাসীয় পদার্থ, আর 2 নাম্বার হচ্ছে গিয়ে এটা ফল পাকাতে সাহায্য করে। এটা কোন কোন জায়গায় থাকে? এটা ফলের মধ্যে থাকে, ফুলের মধ্যে থাকে, বীজের মধ্যে থাকে, এমনকি মূলের মধ্যেও থাকে। ফল, ফুল, বীজ এবং মূল পাতাতের মধ্যে দেখা যায়, ঠিক আছে? তো ইথিলিন কি কি কাজ করে? ইথিলিন হচ্ছে এটাও বীজের বা মুকুলের সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে কি? এটা এখনো যেমন মুকুলটা আমরা বলছিলাম বীজ থেকে ছাড়া হবে, বীজ থেকে কি হবে? ছাড়া হবে। মাঝখানে যে অবস্থাটা যখন এখনো বীজ থেকে ছাড়া হইতেছে না, ওই অবস্থাকে বলা হয় বীজের সুপ্ত অবস্থা। আর মুকুল থেকে মনে করো পুষ্প মুকুল, মুকুল তো পুষ্প মুকুল হইতে পারে, পত্র মুকুল হইতে পারে। তো পুষ্প মুকুল থেকে এখন পুষ্প হবে, ফুল হবে, মাঝখানে যে অবস্থাটা এখনো হইতেছে না, এই অবস্থাটাকে বলা হয় মুকুলের সুপ্তাবস্থা। তাহলে মুকুল থেকে যে ফুল হবে, এই যে সুপ্তাবস্থা, এটা কাটাতে কে সাহায্য করে? এটা ভঙ্গ করতে, এটা ব্যঙ্গে একদম ফুল হয়ে যাবে, এটা সাহায্য করবে কে? ইথিলিন সাহায্য করবে। এটা কে সাহায্য করবে? এটা ইথিলিন সাহায্য করে, ঠিক আছে? তারপর চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, অনেক সময় ফুল ফল সৃষ্টি হতে, তৈরি হতে সাহায্য করে, ঠিক আছে? তো ইথিলিন যে ফুলের, ফলের, পাতার এগুলা পড়াকে ত্বরান্বিত করে, ঝরে পড়াকে ত্বরান্বিত করে। আমরা একটু আগে পড়ছিলাম যে অক্সিন ঝরে পড়া ফলের ঝরে পড়াকে রোধ করে। ঝরে পড়া রোধ করলে কি হয়? আমরা দেখলাম যে আমরা যখন সেটা অকালে ঝরে না পড়লে আমরা সেটা পরিপক্ক হবে, মজা যখন সেটা আসলে মিষ্টি ফল হবে তখন আমরা খেতে পারবো। আর যদি আর ইথিলিন এটার একটা উল্টা কাজ করে। এই ইথিলিনের এই প্রথম উল্টামিটা আমরা পাইলাম যে ইথিলিন কি করে? পাতাটা ঝরে পড়াকে আরো দ্রুত করে দেয়, দ্রুত পাতা ঝরে যায়। ফলকে আরো, ফলের পড়াকে, ঝরে পড়াকে আরো দ্রুত করে। ফুলের ঝরে পড়াকে দ্রুত করে, দ্রুত ফুল পড়ে যায়, গাছ থেকে ফল পড়ে যায়, পাতা পড়ে যায়। কাজটাকে করে ইথিলিন করে, কাজটাকে করে ইথিলিন করে। এই যে দেখো, ইথিলিনের এতক্ষণ ধরে ভালো ভালো কিছু কাজ করতেছিলাম, সে বড় হতে সাহায্য করতেছে, কিন্তু এখন এসে পড়লাম তার কিছু দোষ ত্রুটিও আছে। সে কি করে? সে এই যে ইথিলিনের, আবার এই যে ফুল পড়া বা ফলের, এক সময় তো এটা ফলটা তো পড়তে হবে, এটা হয়তো বা কখনো কখনো উপকারী হয়, বাট আমরা আপাতত পড়তেছি যে আমরা উল্টা জিনিস যেহেতু পড়তেছি সেজন্য বলতেছি যে ফুল ফল এবং এগুলা ঝরে পড়াকে ত্বরান্বিত করে, দ্রুত করে দেয়, ঠিক আছে? তো এখন আসো উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন, চলন মানে কি? আমরা একটু আগে একটা জিনিস পড়ছিলাম যে একটা উদ্ভিদ কোন দিকে যায়? এই যে আলো যেদিকে আছে, আলোর উৎসের দিকে উদ্ভিদ যাইতেছে। এটা কিসের কারণে যাচ্ছে? আলোর উৎসের কারণে যাচ্ছে, আলোর উৎসের কারণে যাচ্ছে। তার মানে আলোর উৎসের দিকে কোনো জিনিস, এই যে তার আলো একটা বহি উদ্দীপক। আলো কি? আলো হলো একটা বহি উদ্দীপক, অর্থাৎ বাহির থেকে এসে সে উদ্দীপ্ত করে তার একটা চলন, মানে গাছটাকে একদিকে নিয়ে যাচ্ছে বা বাঁকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কি বহি উদ্দীপকের কারণে। অনেক সময় তার অভ্যন্তরীণ অনেক উদ্দীপকের কারণেও সে বেঁকে যায়, অন্যদিকে চলে যায়, এটাকেও গাছের চলন বলা হয়। তাহলে এই পর্যন্তই ছিল মূলত তোমাদের উদ্ভিদের বিভিন্ন 3টা জিনিসের আমরা খুব ডিটেলস পড়ছি। একটা হলো জিব্বেরেলিন, ইথিলিন, আর সবার আগে পড়ছি অক্সিন। এর আগেও একটা পড়ছিল ফ্লুরিজেন। কি পড়ছি? ফ্লুরিজেন, যেটা পাতায় তৈরি হয়ে পুষ্প মুকুলে, পুষ্প
মুকুলকে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের উদ্ভিদের হরমোনের বিভিন্ন ঘটনা। আমরা যদি একটু রিভাইজ করি তাহলে এখানে এসে পাবো, সবার আগে পড়ছিলাম কোনটা, সেটাকে যদি একটু রিভাইজ করি, সেটা ছিল আমাদের ফ্লুরিজেন। সবুজ কালি দিয়ে লিখতেছি কারণ সেটা পাতায় তৈরি হয়। ফ্লুরিজেন কি কাজ করতো? পুষ্পমুকুল, যেটা পত্রমুকুল, যেটা পত্র হওয়ার কথা ছিল, পত্র মুকুল, সেটাকে কি করে? পুষ্পমুকুলে পরিণত করে। পুষ্পমুকুলে পরিণত করে। পুষ্পমুকুলে পরিণত করে। ঠিক আছে, এটা ছিল ফ্লুরিজিনের কাজ 1 নাম্বার। এরপরে আমরা এইখানে রিভাইজ করতেছি। এরপরে হচ্ছে কি অক্সিন। অক্সিন কি কাজ করত? অক্সিন হচ্ছে আমরা পড়ছিলাম যে সবকিছু সে বৃদ্ধিতে সাহায্য করে। আমরা শাখা কলমের মূল গজাতে এটা ব্যবহার করতাম। শাখা কলমের মূল গজাতে, আমি সংক্ষেপে লিখছি মূল গজাতে। ঠিক আছে, শাখা কলমের মূল গজাতে সাহায্য করে। খাটো গাছকে আচ্ছা, আর সে আর কি করে? সে বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন জিনিস, এই যে বীজের বা পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, এগুলোতে সাহায্য করে বৃদ্ধি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অকালে ঝরে পড়া রোধ করে। ফলের অকালে ঝরে পড়া রোধ করে। দুইটা জিনিস মনে রাখলেই যথেষ্ট, গুরুত্বপূর্ণ সবচেয়ে, সেটা এক্সক্লুসিভ তার জন্য, সেটা হলো শাখা কলমে মূল গজায় আর ফলের অকালে ঝরে পড়া রোধ করে। আসো জিববেরেলিন। জিববেরেলিন কি করে? জিববেরেলিন হচ্ছে পর্বমধ্য লম্বা করে। তাহলে পর্বমধ্য লম্বা করলে কি কাজ করবে? খাটো গাছকে লম্বা করে দিতে পারে। খাটো গাছকে লম্বা করে দিতে পারে কে করে? জিববেরেলিন। আর এইখানে সে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, তাড়াতাড়ি চারা গাছ হয়ে যায়। আর সর্বশেষ কি পড়ছিলাম? সর্বশেষ পড়ছিলাম ইথিলিন। ইথিলিন মূলত ফল পাকাতে সাহায্য করে। এই জায়গাটা মনে রাখলেই যথেষ্ট। সে একটা গ্যাসীয় পদার্থ, ফল পাকাতে সাহায্য করে। ঝরে পড়াকে সে কি করে? ত্বরান্বিত করে। এখানে লিখে দেই, ঝরে পড়া সে কি করে? ত্বরান্বিত করে। ত্বরান্বিত মানে কি? তাড়াতাড়ি করে ফেলে। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের উদ্ভিদ নিয়ে ঘটনা। আমরা এখানে কিছু ব্যবহার পড়ব, যে সেটা হলো হরমোনের অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে, আমরা একটু আগে পড়ে আসছি। আর আরেকটা হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এক ধরনের মানে অক্সিন। তো এটা ক্ষত পূরণে সাহায্য করে। গাছের কোনো জায়গায় ক্ষত হলে সেটা ক্ষত পূরণে সাহায্য করে। তো অক্সিন প্রয়োগের ফলে ফলের মুচন বিলম্বিত হয়। মুচন মানে কি? এই যে একটু আগে পড়ছিলাম, অক্সিন যদি দেই তাহলে ফলটা যে ঝরে পড়বে বা ফলটা হচ্ছে গিয়ে ফুটো হয়ে যাওয়া, এই জিনিসগুলো সে রোধ করে এবং আমরা পরিপক্ক একটা ফল পাই। এবং আরও বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে, যেমন আলো, পানি, অভিকর্ষ স্তরণ, অনেক জিনিসই উদ্ভিদের কি করে? এই যে বৃদ্ধি হওয়া, চলন, এগুলাতে সে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল উদ্ভিদের বিভিন্ন হরমোন, সেই হরমোনগুলোর ব্যবহার এবং তার প্রয়োগ। এখন আমরা ছোট করে জাস্ট আমাদের প্রাণীদেহের শুধু স্নায়ুতন্ত্রের শুধু স্নায়ুকোষটা পড়ব। স্নায়ুতন্ত্রের কি পড়ব? শুধু স্নায়ুকোষটা পড়ব। খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষার যদি খুব সবচেয়ে 5 স্টার একটা টপিক বলো, তাহলে এটা হলো গিয়ে পরীক্ষার 5 স্টার একটা টপিক, স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ। ঠিক আছে, আচ্ছা, যতগুলো একটা স্টার দিয়ে দাও। তো আমরা স্নায়ুতন্ত্র কি সেটা একটু আগে পড়ে আসছি। সেটা হলো আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে যে সংযোগ স্থাপন করে, এরপরে অঙ্গগুলার যে কাজগুলা করি। যেমন আমি যদি একটা মশা এসে আমার কোথায় বসছে? হাতের মধ্যে বসছে। এখন আমি যদি হাতে, আচ্ছা, আমি সিগনাল দিল যে আমার হাত দিয়ে মশা মারতে হবে। এখন হাতে যদি মানে একটা থাপ্পড় না দিয়ে নিজের গালের মধ্যে থাপ্পড় দিয়ে দেই বা আরেকজনের গালের মধ্যে থাপ্পড় দিয়ে দেই, তাহলে তো কাজের সমন্বয় হইল না, তাই না? তাহলে কাজটা সংযোগ স্থাপন করে সমন্বয় করতে হবে। এরপরে কি করতে হবে?
এরপরে আমাদের পুরো পরিবেশে আশেপাশে যে পরিবেশ আছে, কেউ আমাদের ডাকলো কিনা, আমরা জুড়ে বাতাস বইতেছে কিনা, পরিবেশের সাপেক্ষে আমরা একটা রেসপন্স করি, আমরা সাড়া দেই, পরিবেশের সাপেক্ষে কি করি, সাড়া দেই। এই কাজগুলা কে নিয়ন্ত্রণ করে? স্নায়ুতন্ত্র। এবং স্নায়ুতন্ত্রের মৌলিক উপাদান বা মৌলিক এককটা হলো স্নায়ুকোষ, যার নাম হলো নিউরন। যার নাম কি? নিউরন। তাহলে এমনকি আমাদের যে মস্তিষ্কটা, এই মস্তিষ্কটাও নিউরন দিয়ে গঠিত। আমাদের সারা দেহের মধ্যে এই নিউরন ছড়িয়ে আছে, তাই না? এবং নিউরনটা কি করে? সিগন্যালগুলা পাস করে, এক জায়গা থেকে সিগন্যাল মস্তিষ্কের মধ্যে নিয়ে যায়, আবার সেই সিগন্যাল দেহের অন্যান্য অংশে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে নিউরনের বেসিক কাজ। তাহলে আসো আমরা মূলত এই যে এটাকে বাংলায় বলে স্নায়ুকোষ, এই স্নায়ুকোষের কাজটা, বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। আর ভাইয়া কোনো হচ্ছে গিয়ে তোমাদের বই থেকে বা কোনো চিত্র আঁকি নাই, কারণ আমি যাতে তোমাদের চিত্রটা এঁকে তোমাদের বুঝাইতে পারি। এখন আসো, স্নায়ুতন্ত্রের মূলত 3টে অংশ থাকে। কয়টা অংশ? মূলত 2টা অংশ। 2টা অংশ আগে লিখবো, এরপরে হচ্ছে গিয়ে আমি মানে 2টা অংশের মধ্যে একটা হলো গিয়ে দেহকোষ, আর একটা হলো কোষ দেহ, আর একটা হলো প্রলম্বিত অংশ। আর একটা কি? প্রলম্বিত। প্রলম্বিত মানেই বুঝতেছো যেটা বাড়তি অংশ। যেটা কি? বাড়তি অংশ। বাড়তি অংশ 2 ধরনের হয়, একটা হলো গিয়ে অ্যাক্সন, আর একটাকে বলা হয় ডেনড্রন। আর একটাকে কি বলা হয়? ডেনড্রন বলা হয়। তাহলে আসো, প্রথমে আমরা তো জানি যে কোনো একটা কোষের মধ্যে কি থাকতে হবে? কোষের মধ্যে থাকতে হবে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা নিয়ে, নিউক্লিয়াসে আমরা তো সবাই একটা জানি, ভিতরে একটা কালো ঘন কিছু দিয়ে দিবা, এটা হয়ে যাবে নিউক্লিওলাস। আর আশেপাশে কিছু জালিকা দিয়ে দিবা। আশেপাশে কি দিয়ে দিবা? জালিকা দিয়ে দিবা। তাহলে সেটা হয়ে যাবে নিউক্লিয়াস। এই হয়ে গেল আমাদের প্রথমত নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে কি লাগবে? সাইটোপ্লাজম লাগবে। আমাদের প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এগুলো হচ্ছে গিয়ে লাগবে। আমরা ধরে নিলাম আপাতত এখানে সাইটোপ্লাজমে কিছু আঁকা লাগবে না। একটা জিনিস মনে রাখবা, দেহকোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না। আমাদের প্রাণীকোষের সব কোষেই প্রায় সেন্ট্রিওল থাকে। কি থাকে? নামটা একটু মনে রাখো, সেন্ট্রিওল। দেহকোষে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। দূর, এই কালার দিয়ে লিখলে দেখা যাবে না। সেন্ট্রিওল থাকে না। এই জিনিসটা যে থাকে না ভাই, অনেক কিছুই তো অনেক জিনিস থাকে না, তো এত মানে স্পেশালি বলে আর কাজ কি? এই যে সেন্ট্রিওলটা থাকে না, এবং এইটার জন্য যদিও অনেক কারণ এর পিছনে থাকতে পারে, আপাতত আমরা ক্লাস 8-এর জন্য এটা শিখি। নিউরনের মধ্যে বা স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না, সেজন্য সে কি হয় না? অন্য কোষের মতো বিভাজিত হয় না। অন্য কোষের মতো কি হয় না? কোষ বিভাজন হয় না। কি হয় না? বিভাজিত হয় না। আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়াইছিলাম যে প্রাণী দেহের কিছু কিছু কোষ আছে, যেই কোষগুলা কি হয় না? বিভাজিত হয় না। একটা পড়াইছিলাম স্নায়ু কোষ। এই এখন এসে পড়লাম স্নায়ু কোষ কেন বিভাজিত হয় না? এটার মধ্যে সেন্ট্রিওল থাকে না, সেজন্য এটা বিভাজিত হয় না। ঠিক আছে? তাহলে এটা মনে রাখলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো স্নায়ু কোষের মধ্যে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না, সেজন্য সেটা বিভাজিত হয় না। তাহলে এখন আসো আমাদের আবার চিত্রের মধ্যে ফিরে যাই। আমাদের এখন একটা স্নায়ুকোষের চিত্র আঁকতে হবে। তাহলে প্রথমে কি আঁকলাম? আমরা আঁকলাম একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আশেপাশে আছে কি? আছে এই যে প্রোটোপ্লাজমের যেই বাকি অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো আছে। এখন আসো, আমাদের প্লাজমা মেমব্রেন আঁকতে হবে। আশেপাশে মনে করো প্লাজমা মেমব্রেন আছে, কিন্তু এই যে ভাইয়া আশেপাশে যেই এলোমেলো জিনিসগুলা দিতেছেন, এই এলোমেলো জিনিসগুলা কি? এইগুলা হলো গিয়ে ডেনড্রন। এগুলা কি? এগুলা হলো গিয়ে ডেনড্রন। এইটা হচ্ছে গিয়ে প্রলম্বিত অংশ। এটা কি? এটাই বলতেছি, এটাই হলো গিয়ে একটা প্রলম্বিত অংশ। আর আরেকটা প্রলম্বিত অংশ আমরা এখন পড়ব, সেটা হলো গিয়ে নিচের দিকে লম্বা একটা প্রলম্বিত অংশ থাকে। এটা হচ্ছে গিয়ে দেহ, এটাকে বলা হয় কোষ দেহ। দেহকোষ মানে কি? দেহকোষ মানে হলো আমাদের শরীরের জনন কোষ বাদে বাকি সব কোষই দেহকোষ। আর
এরকম একটা দেহকোষ হলো গিয়ে নিউরন, যেটাকে স্নায়ুকোষ বলা হয়। স্নায়ুকোষের যেই মাথাটাকে বলা হয় কোষ দেহ। মাথাটাকে কি বলা হয়? কোষ দেহ। তার মানে এই যে আমরা এখন যেটা আঁকলাম, এই অংশটা মূলত হলো গিয়ে কোষ দেহ। এটাকে কি? এটা কোষ দেহ। কোষ দেহের সাথে কি থাকে? প্রলম্বিত যেই অংশ থাকে সেটাকে বলা হয় ডেনড্রন। আর নিচের দিকে একটা লম্বা অংশ থাকে, সেটাকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সনের মাথায় আবার কিছু অ্যান্টেনা থাকে। অ্যাক্সনের মাথায় কি থাকে? কিছু অ্যান্টেনার মতো জিনিস থাকে। এইটা হলো অ্যাক্সন। কিছু অংশে ভাগ করা থাকে, এরকম কিছু অংশে পর্বের মতো ভাগ করা থাকে। তাহলে এইটা হলো আমাদের অ্যাক্সন। এই লম্বা অংশটা কি? অ্যাক্সন। একটা নিউরনের মধ্যে সাধারণত একটাই অ্যাক্সন থাকে, একটা নিউরনের মধ্যে একটাই অ্যাক্সন থাকে। আর এইগুলা যেগুলা বাড়তি আছে কোষ দেহর সঙ্গে লাগানো, সেগুলা কি? সেগুলা হচ্ছে গিয়ে ডেনড্রন। তাহলে এটার নাম দিলাম আমরা অ্যাক্সন। আর এই যে প্রলম্বিত উপরে চুলের মতো যেটা আছে, এগুলা হলো গিয়ে ডেনড্রন। ঠিক আছে? আর এটা হলো কি? এটা হলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস, আর এইখানে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে কি সাইটোপ্লাজম। এই গ্যাপটা কি? সাইটোপ্লাজম। এই গ্যাপটা হচ্ছে কি সাইটোপ্লাজম। আর এইটাকে, এই যে পর্দাটা, এটা পর্দার নাম দিতে পারো প্লাজমা মেমব্রেন। এটার নাম কি? প্লাজমা মেমব্রেন। মেমব্রেন মানে তো কি? আবরণ। মেমব্রেন। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা নিউক্লিয়াস আঁকবো। নিউক্লিয়াসের আশেপাশে একটা গোল দিয়ে তার চারপাশে হচ্ছে গিয়ে কিছু প্রলম্বিত অংশ দিব। সেই প্রলম্বিত অংশটা হচ্ছে নাম হচ্ছে ডেনড্রন। এগুলো হচ্ছে গিয়ে ডেনড্রন। আমরা চাইলে এটা আলাদা লাল কালার দিয়ে রাখতে পারি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ডেনড্রন। এগুলা কি? এগুলা ডেনড্রন। আর এই যে নিচে যেটা লম্বা, একটা লম্বা, এটা হলো অ্যাক্সন। এটা কি? অ্যাক্সন। এটা কিছু ভাগে ভাগ করা থাকে। এটার মাথায় থাকে অ্যান্টেনা। এটার মাথায় কি থাকে? অ্যান্টেনা। এই পুরো জিনিসটা হচ্ছে কি অ্যাক্সন। আর হলুদ যেটা থাকলো মাঝখানে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিয়ে যেটা, এটাকে বলা হয় কোষ দেহ। ঠিক আছে? এটার নাম কি? কোষ দেহ। তার মানে এই দুইটা অ্যাক্সন আর ডেনড্রন হলো প্রলম্বিত অংশ, আর বাকিটা হচ্ছে কি মাঝখানে যেই মাথাটা, সেটা হচ্ছে কি কোষ দেহ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা দেখি কি লেখা আছে। প্রথমত হচ্ছে গিয়ে কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহে বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্র। আমরা দেখলাম এটা বিভিন্ন আকৃতির হইতে পারে। এটার মধ্যে কি কি থাকে? কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ আবরণী, যেটার নাম দিয়েছে প্লাজমা মেমব্রেন। কোষ আবরণীর বাংলা কোষ আবরণী, এটাকে প্লাজমা মেমব্রেন বলে। আচ্ছা, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটা কোথায় থাকে? কোষ দেহের মধ্যে থাকে। আর বাদবাকি কি? বাদবাকি প্রলম্বিত অংশ। সেটা হচ্ছে গিয়ে প্রলম্বিত অংশের দুইটা অংশ। একটা হলো গিয়ে অ্যাক্সন, যেটা হচ্ছে নিচের দিকে লম্বা যেটা টান, সেটা অ্যাক্সন। আর একটা হলো গিয়ে ডেনড্রন। তাহলে অ্যাক্সন কি? অ্যাক্সন হলো সুতার মতো একটা অংশ, যেটার প্রান্তে আবার কি থাকে? আমরা অ্যান্টেনার মতো দেখছি। একটা নিউরনের মধ্যে একটাই অ্যাক্সন থাকে। এখন আসো আমরা ডেনড্রন কি? ডেনড্রন হলো এই যে কোষ দেহের চারদিকে যে উৎপন্ন শাখাগুলা, সেই শাখাগুলাকে বলা হয় ডেনড্রন। এখন গুরুত্বপূর্ণ ডেনড্রনের কিছু কাজ আছে। এখন বলবা ভাইয়া যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কোন জায়গায় কানেক্টেড থাকে? একটা নিউরন, আমরা ছোট করে একটা আরেকটা নিউরন আঁকি। এই মনে করো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে এটা হচ্ছে কোষ দেহ, এখানে আছে সাইটোপ্লাজম, এটাকে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের চারপাশে আছে কি? ডেনড্রন। ডেনড্রন আছে। তোমাকে বিজ্ঞানে অনেক সুন্দর করে ছবি আঁকতে হবে জরুরি না, তবে ছবি আঁকতে হবে এটা জরুরি। ঠিক আছে? তোমাকে যে অনেক সুন্দর করে ছবি আঁকতে হবে সেটা জরুরি না, কিন্তু ছবি আঁকতে হবে সেটা জরুরি। এবং তোমার অংশগুলা চিহ্নিত চিত্র সব সময় কিসের চিহ্ন? মানে যাই আঁকবা সেটা চিহ্নিত করে দিতে হবে। আর নিচে কি? অ্যাকশন। ঠিক আছে? অ্যাকশনটা আরো একটু বড় হওয়ার কথা। ঠিক আছে? তো
এখন মূলত আমরা নিচে কি পড়ছিলাম, নিচে কিছু অ্যান্টেনা আছে। এই যে আরেকটা মনে করো স্নায়ুকোষ এইখানে আছে, আরেকটা স্নায়ুকোষ এইখানে আছে। তো এইটার এই যে নিচের অ্যাক্সনের যে অ্যান্টেনাটা আছে, এই অ্যান্টেনা এসে এটার ডেনড্রনের সাথে এসে লাগবে। এটার কিসের সাথে? এটার ডেনড্রনের সাথে এসে লাগবে। আর তার মানে আমরা কি বুঝলাম, একটা কোষের ডেনড্রনের সাথে আরেকটা কোষের অ্যাক্সন এসে যুক্ত হয়ে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়। আর যেই জায়গায় কানেক্টেড হইল এই জায়গাটার নাম হলো সিন্যাপস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো সিন্যাপস। তার মানে একটা স্নায়ুকোষের সাথে আরেকটা স্নায়ুকোষ যেই জায়গায় এসে সংযুক্ত হয় সেই জায়গার নাম হলো সিন্যাপস। সেইটার নাম কি? সিন্যাপস। তার মানে সিন্যাপস কোন জায়গায় হয়? একটা ডেনড্রনের সাথে আরেকটার অ্যাক্সন এসে যুক্ত হয়। একটা ডেনড্রনের সাথে আরেকটার কি এসে যুক্ত হয়? অ্যাক্সন এসে যুক্ত হয়। আর জায়গাটা যেই জায়গায় যুক্ত হয় সেই জায়গার নাম হলো সিন্যাপস। সিন্যাপস কি? এটা পরীক্ষা যে কতবার, মানে সুপার ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য, যে সিন্যাপস হলো দুইটা স্নায়ুকোষের সংযোগস্থল। দুইটা স্নায়ুকোষের কি? সংযোগস্থল। একটা অ্যাক্সনের সঙ্গে, একটা স্নায়ুকোষের অ্যাক্সনের সঙ্গে আর একটা স্নায়ুকোষের ডেনড্রন এসে যুক্ত হয়, এই কাজটা করে সিন্যাপস। এই সংযোগস্থলটা হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের মাধ্যমে তথ্য একটা থেকে আরেকটার মধ্যে দিয়ে যায়। এখন আসো আমরা এই যে পড়লাম নিউরন দিয়ে তো সারা দেহের মধ্যে ছড়িয়ে আছে এবং এটা দিয়ে মস্তিষ্ক গঠিত। তাহলে এই নিউরনের কাজ কি? নিউরন মূলত উদ্দীপনা বহন করে। উদ্দীপনা মানে কি? উদ্দীপনা তো বুঝতেছো, কোনো জায়গায় আমাদের চুলকাইতেছে, কোনো জায়গায় আমাদের ব্যথা পাইছি, কোনো জায়গায় আমাদের কেটে গেছে, চলতেছে, তো এইটা হচ্ছে গিয়ে কি? উদ্দীপনা। এটা বহন করে সে মস্তিষ্কে নিয়ে যায়। প্রাণীদেহের ভিতরে এবং বাহিরের পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। ঠিক আছে? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করে, মস্তিষ্কের স্মৃতি ধারণ করে। এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম, নতুন একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্মৃতি ধারণ করে। স্মৃতি সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে ধারণ করে। চিন্তা করা, আমাদের বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা করা, এই সবই হলো নিউরনের কাজ। তার মানে নিউরনের ছবি আঁকা, নিউরনের বিভিন্ন অংশ দেখিয়ে দেওয়া, এবং নিউরনের মধ্যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যুক্ত হয় সিন্যাপসে, একটার অ্যাকশনের সাথে আরেকটার ডেনড্রন, এই জিনিসটা মনে রাখা এবং নিউরনের কাজ মনে রাখা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের অংশের মধ্যে। ঠিক আছে? এইটা পারলে এটা থেকে একটা 3 মার্কের প্রশ্ন, তারপরে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, অনেক কিছু আসে। তাহলে আজকের ক্লাসটা আমরা নিউরনের কাজ দিয়ে শেষ করলাম, নিউরন পর্যন্তই পড়লাম। এরপরে আমাদের আরো স্নায়ুতন্ত্রের যেই বাকি অংশগুলো আছে সেগুলো বাকি আছে, রেচনতন্ত্র বাকি আছে, আমরা নেক্সট পর্বে সেটা পড়বো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।